পরীটা রোজ রাতে আকাশ থেকে মাটিতে নেমে আসতো এবং আমাকে সঙ্গে করে তাদের দেশে নিয়ে যেত। তাদের দেশটা এত সুন্দর যে যে কেউ দেখলে অবাক হবে এবং এত চমৎকারভাবে তারা বসবাস করে সেটা আমি এর আগে কখনো দেখিনি। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আজকে আপনাদের সঙ্গে আছি এবং আপনারা শুনবেন রাজীবের জীবনের সত্য কাহিনী। রাজীব পেশায় একজন মাঝি ছিলেন এবং কিভাবে তার সঙ্গে জিনেদের পরিচয় হয় এবং সে জিনের দেশে যায় এবং পরবর্তীতে কিভাবে পরীর সঙ্গে দেখা হয় এবং প্রেম হয়, সেটা আজকের ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানব। আপনারা যদি আপনাদের ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন আমরা সরাসরি ভিডিও চলে যাই। রোজকার মতো সেদিনও আমি নৌকাটা ঘাটে বেঁধে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলাম। সেদিনও বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বাজে। আকাশের অবস্থাও খুব একটা ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি উঠে আসতে পারে। অনেকক্ষণ বসেছিলাম, যদি ঢাকা থেকে কেউ আসে এবং নৌকা পার হলে ভালো টাকা দেয়। সারাদিন যা কামাই হয় তার থেকে বেশি কামাই এখনই হয়, সেই জন্যই আমি এখন এখানে বসেছিলাম। কিন্তু অনেকক্ষণ বসে থেকেও দেখলাম কোনো প্রকার কাজ হচ্ছে না। সেই সন্ধ্যার পর থেকেই আজকে যাত্রীর সংখ্যা কম, সেহেতু নৌকা নিয়ে বেশিক্ষণ বসে থাকাটা আমার উচিত হবে না। এটা ভেবেই আমি নৌকাটা ঘাটে বেঁধে বাড়ির দিকে যেতে যাব। আচমকা ওপর থেকে খেয়াল করলাম দুজন মুরব্বী আমার দিকে নেমে আসছে। এই ঘাটটা যেখানে ছিল সেই জায়গাটা একটু শুনশান ছিল। অনেক রাত্রেবেলা মানুষজন এদিক দিয়ে যাতায়াত করতে ভয় পেত, তবে আমার চলাচল যেহেতু এই ঘাট দিয়েই, সেহেতু অধিক রাত হলেও আমি এদিক দিয়ে যাতায়াতে তেমন ভয় পেতাম না। ঘাটের পাশে ছিল বিরাট এক তেঁতুল গাছ এবং সেই তেঁতুল গাছের ডালপালাগুলো এমনভাবে ঘাটকে ঘিরে ধরে আছে যেন মনে হচ্ছে যেন এই ঘাটের রাজাই সে। আমি আচমকা খেয়াল করলাম তেঁতুল গাছের নিচ দিয়ে দুটো সাদা জামা পরা লোক আমার দিকে এগিয়ে আসছে। তারা সম্ভবত জুব্বা পরা, মাথায় এক ধরনের পাগড়ি দেওয়া এবং বেশ খানিকটা লম্বা। সাধারণত ওই তেঁতুল গাছের নিচ দিয়ে যেতে গেলে লম্বা মানুষজন বেঁধে যায়, তবে ওনারা দুজন একটুও না ঝুঁকে কিভাবে ওই তেঁতুল গাছের পাশ দিয়ে বেরিয়ে আসলেন আমি সেটাই ভাবতে লাগলাম। আমি নৌকাটা বেঁধে উঠতে যাব, তখনই তেনারা আমাকে বললেন, তা মাঝি ওই পাশে যাবেন নাকি? আমি বললাম, মাফ করবেন, এখন আমি যেতে পারবো না। আসলে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। অনেকক্ষণ বসেছিলাম, তবে এখন দ্রুত যেতে হবে। কারণ হচ্ছে বাড়িতে আমার মা অসুস্থ রয়েছে, তাকে দেখতে হবে গিয়ে, আর তার জন্য ওষুধও কিনে নিয়ে যেতে হবে। এখন রাস্তায় দোকানপাট খোলা পাওয়া যাবে কিনা কে জানে। বাজার থেকে যদি পাওয়া যায় তাহলে তো ভালো হবে, আর না হলে তো বিপদে পড়তে হবে। লোক দুটো বললেন, আমাদেরকে ওই পারে দিয়ে আসো, আমি তোমাকে অনেক টাকা দিব। তখন আমি বললাম, টাকার কোনো প্রয়োজন নেই আমার এখন, আসলে আমাকে দ্রুত যেতে হবে। আমি মায়ের কথা একদমই ভুলে গিয়েছিলাম। তখন সেই বৃদ্ধ লোকটি খানিকটা রেগে গিয়ে বললেন কি যে, তোমার তো অল্প সময় লাগবে, আমাদেরকে ওই পাশে নামিয়ে দিয়ে এসে তারপর না হয় তুমি বাড়িতে যাও। আর তোমার মায়ের কথা বলছো, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার মা সুস্থ হয়ে গিয়েছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। লোক দুটো আমাকে এরকমভাবে বলতে লাগলেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বিপদে পড়েছেন, আপনাদেরকে বিপদে ফেলে তো আমি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি না, চলুন আপনাদেরকে নামিয়ে দিয়ে আসি। তারপর তারা নৌকায় উঠে বসলো। এত দ্রুত উঠে বসলো যে আমার চোখের পলকে তারা নৌকায় ওই পাশে চলে গেল। আমি নৌকার বাঁধনটা খুলে চালাতে শুরু করলাম, আর চালাচ্ছিলাম আর তাদেরকে দেখছিলাম। তারা লম্বায় বেশ খানিকটা এবং সেই সাথে তাদের দেহ অনেক মোটাসোটা সুঠাম। তারা যেসব জামা পরেছে সেসব জামাগুলো এর আগে আমি এই অঞ্চলে কাউকে পরতে দেখিনি। আমি এক কোনায় বসে নৌকা চালাচ্ছিলাম আর ভাবছিলাম, এই নদী আমার সমস্ত জীবন পেরিয়েছে। আমার নাম সজীব, আমার বয়স 25-26 বছর হবে। এই বয়সে সংসারের ঘানি টানতে হচ্ছে আমার। ছোটবেলায় যখন বাবার সঙ্গে নৌকা নিয়ে এই নদীতে আসতাম মাছ ধরতে, বাবা নিজেও একজন নৌকা চালক ছিলেন, বাবার কাছ থেকেই এই কর্ম শেখা। বাবা একদিন ঝড়ের কবলে পড়ে মারা গেলেন। তারপর থেকে এই নৌকার দায়ভার আমাকেই নিতে হয়েছে এবং সংসারের হালটা আমাকেই ধরতে হয়েছে। আমার বাড়িতে বৃদ্ধ মা, 3টা বোন রয়েছে এবং তাদের মধ্যে একজনকে বিয়ে দেওয়া হয়েছে আর বাকি 2জন অবিবাহিত রয়েছে, তাদেরকে বিয়ে দিতে হবে। এসব চিন্তায় আমার কেন যেন রাত্রে ঘুম আসে না।
যেদিন বাবা মারা গেল সেদিন আমি মাত্র 12 কি 13 বছরের একটা বালক ছেলে মাত্র। তখন থেকেই সংসারের অনেকটা দায়িত্ব আমাকে কাঁধে তুলে নিতে হয়েছে। আমি সব বসে বসে ভাবছিলাম, তখন লোক দুটো বললেন, তোমার মা সুস্থ হয়ে গিয়েছে, বাড়িতে ফিরে দেখবে সুস্থ তিনি। আমি বললাম, সেটাই যেন হয়, আর ওষুধ তো নিয়ে যেতে হবে, জানি না দোকান খোলা পাবো কিনা। লোক দুটো তখন বললেন, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি বাড়িতে নিরিবিলি যাও এবং শান্তশিষ্টভাবে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। দেখতে দেখতেই ঘাটের এপারে চলে আসলাম। তারপর তারা নৌকা থেকে নেমে পড়লেন, আমি নিজেও নেমে পড়লাম। তারা টাকা পয়সা কি দেয় সেটা নিয়ে আমি বার্গেনিং করব না, সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছি, কারণ তারা দেখে মনে হচ্ছে নেক এবং ধর্মপ্রাণ মানুষ। তখন তারা আমার দিকে দুজনে দুইটা থলি এগিয়ে দিল। থলি দুটো বেশ ভারী ছিল। আমি বললাম, এর ভিতরে কি আছে? উনি বললেন যে এটা এখন খুলে দেখা যাবে না, তবে দামি জিনিসই আছে, তোমার টাকার থেকে অধিক দামি জিনিস, তুমি এগুলো বাড়িতে নিয়ে তারপর খুলো, ঠিক আছে? তারপর ওনারা দুজন ওইখান থেকে উপর দিকে উঠতে শুরু করলেন। আমি পেছনে এসে নৌকাটা কেবলমাত্র সবে ঘাট থেকে উপর দিকে নিতে যাব, আমি খেয়াল করলাম যে ওনারা দুজন অদৃশ্য হয়ে গেল। এখান থেকে অদৃশ্য হয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই, কারণ কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আমি নৌকার পর উঠতে উঠতে ওনারা পেছন দিকে ফিরতেই দেখলাম ওনারা নেই। ওনারা যদি দৌড়েও যায় এখান থেকে, তাও তো ওনাদের এখান থেকে যাওয়াটা প্রায় অসম্ভব। আমি আসলে কিছু বুঝতে পারলাম না। পরে হয়তো ভাবলাম হয়তো অন্য কোনো পাশে গিয়েছে, আমি অন্য কোনো দিকে তাকিয়েছি, এটা ভেবে থলি দুটো নৌকার উপর রেখে আমি চলে আসলাম। আমি পরে ভাবলাম যে নৌকা থেকে কি আনতে যাবো থলি দুটো? আচ্ছা রয়েছে থাক, কি না কি দিয়েছে। এই পারে এসে যখন আমি বাজারের উপর উঠলাম, দেখলাম বাজারের প্রায় সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে। ফার্মেসির দোকানদার বন্ধ করে দিয়ে অলরেডি বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি থেকে বললাম, ভাই সাহেব দোকানটা একটু খোলেন, আমার তো ওষুধ লাগবে কয়েকটা। উনি তখন বললেন, এত রাত্রে বাজারে তো আমি থাকি না, আর তুমি এত রাত্রে আসছো কিসের জন্য? আমি বললাম, আরে ভাই নৌকা চালাতে চালাতে দেরি হয়ে গেছে, এমন করতেছিস কেন, দিয়ে কয়টা ওষুধ। তারপর ওষুধগুলো নিয়ে আমি বাড়িতে ফিরলাম। আমার বাড়ি ওই গ্রামেই একদম শেষ মাথায় ছিল। শেষ মাথার একদম যে বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে আমার। আমি বাড়িতে ঢুকেই বললাম, মা ঘুমায় গেছো নাকি? তারপর আমার মা দেখি কি বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছে। দুপুরবেলা যখন দেখে গিয়েছিলাম তখন মায়ের গায়ে প্রচন্ড জ্বর ছিল এবং সেই জ্বর অবস্থায় তিনি নড়াচড়া করতে পারছিলেন না। আমি অবশ্য কবিরাজকে দেখিয়ে গিয়েছিলাম, বলেছিলাম দেখে যেতে, তিনি দেখে ওষুধ দিয়ে গিয়েছিল সম্ভবত। তবে উনি এরকমভাবে সুস্থভাবে বসে আছেন কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। আমি বললাম, মা তোমার জ্বর কি সেরে গিয়েছে? আমি তার মাথায় হাত দিয়ে দেখলাম আসলেই তো তার গায়ে বিন্দু পরিমাণ জ্বর নেই। জ্বর কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। মা তখন বলল, জানি না রে, একটু আগে থেকেই ভীষণ ভালো লাগতেছে, এই জন্যই আসলে এরকমভাবে বৈশারিছি তোর জন্য, আর তোর জন্য রান্না করছে তোর বোনরা, আয় খাবি আয়। তারপর আমি বেশ খুশি হলাম। তখন সেই দুজন লোকের কথা মনে পড়লো যে তুমি বাড়িতে যাও, তোমার মা সুস্থ হয়ে গেছে। ওই দুজন লোক এরকমভাবে কিভাবে বললো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনারা কি তাহলে সবকিছু জানতো? ওনারা কারা ছিল? ওনাদের আচার ব্যবহার এবং সব ভঙ্গিমা যেন অন্যরকম ছিল। আমি কিছুই বুঝতে পারলাম না ওনাদের কাহিনী। তারপর রাত্রেবেলা বাসায় গিয়ে খুব যত্ন সহকারে সকালে আমাকে খেতে দিল এবং রাত্রে ঘুমাতে গেলাম। দিনের বেলা সাধারণত আমি ওই নৌকা আনা নেওয়ার কাজও করতাম, আর রাত্রেবেলা করতাম। অনেক ভোর হয়েছে, ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকালের খ্যাপ মেরে এসে সারাদিন হয়তো মাঠে কাজ করতাম, তারপর আবার বিকালের দিকে যেতাম। ওই সময়ে মানুষজন বাজার ঘাটে যেত, এই জন্য একটু ইনকাম ভালো হতো। তো সব মিলিয়ে এরকম করেই আমার জীবন যাচ্ছিল। আচমকা 2 দিন পর আমি যখন রাত্রেবেলা বাড়িতে ফিরবো, ঠিক তখনই খেয়াল করলাম যে ওইখানে ঠিক ওই মুরব্বী দুজন আবার আমার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন যে, আচ্ছা আজকে কি আমাকে পার করে দিতে পারবেন? আমি তখন বললাম, হ্যাঁ পারবো। তারা যে দুজন আমাকে 2টা পোটলা দিয়েছিল, সেই পোটলার কথা আমার একদমই খেয়াল ছিল না। আমি সেই পোটলা দুটো নৌকার ভিতরে রেখেই কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে। এরপরে আমার আর সেই পোটলার কথা মনে নেই। তাদের দুজনের দেখে আমার মনে পড়লো যে পোটলা দুটো আমি এখানে রেখে গিয়েছিলাম। তারা নৌকায় চড়ল এবং তখন বলল, সেই পোটলার জিনিসগুলো দিয়ে কি করেছো? আমি তখন মাথায় হাত দিলাম, বললাম কি যে, আল্লাহ আপনারা যে জিনিসগুলো দিয়েছিলেন সেগুলো তো আমি এখানেই ফেলে গিয়েছিলাম। দেখি এখানে। আমি যেখানে বসি সেই পাটাতনের নিচে দেখলাম সেখানে পোটলা দুটো পড়ে আছে। তখন তিনি বললেন যে, আজকেও তুমি 2টো পোটলা পাবে।
তবে এই জিনিসগুলো বাড়িতে নিয়ে খুলবে, আমাদের সামনে খুলতে পারবে না। আমি তখন বললাম যে আচ্ছা, আপনারা দুজন এত রাত্রেবেলা কোথায় যান? তখন তেনারা হাসলেন, হেসে বললেন কি যে এটাই তো আমাদের যাতায়াতের সময়, এবং এই সময় আমরা যাতায়াত করি। আমরা ওই দূরের একটা অঞ্চলে থাকি, তবে এদিক দিয়ে নদীটা পার হওয়া আমার জন্য একটু কষ্টকর। কেন কষ্টকর সেটা তো আপনি বুঝতেই পারছেন। আমি বললাম, হ্যাঁ, নদী তো আর মাঝে সাঁতরে পার হতে পারবে না, অথবা এখানে তো কোনো ব্রিজও নেই, সেই জন্য হয়তো নৌকায় করে যাচ্ছেন। ওনারা বললেন, না সেটা না, সেটা তুমি বুঝবে না। আমাদের জন্য নদী, সমুদ্র কোনো কিছুই বাধাপ্রাপ্ত না, তবে কিছু সমস্যা আছে যার কারণে আমরা তোমার সাহায্য নিচ্ছি, তুমি কিছু মনে করো না। আমি বললাম, আরে না না স্যার, কি মনে করব, আপনাদের পার করেই তো আমার ইনকাম, আর সব মিলিয়ে আপনারা আসলেই তো আমার ইনকাম হবে। তখন তেনারা জিজ্ঞেস করলেন, তোর মায়ের কি অবস্থা? আমি বললাম, জি আপনাদের দোয়াই ভালো আছে, কিন্তু আপনারা সেদিনকে বললেন যে আমার মা ভালো হয়ে যাবে। আমি বাড়িতে গিয়ে দেখি তার কোনো সমস্যা নেই, সে এর আগে যেসব রোগে ভুগছিল সেসব রোগও সেরে গেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন সেই মুরব্বীদের মধ্যে একজন হাসলেন। সেই মুরব্বীর মুখে ঘন সাদা দাড়ি এবং নুরানি চেহারা, মাথায় কি সুন্দর পাগড়ি দেওয়া, দুজনই অবশ্যই সেরকম। আমি তাদের এরকম হাসি দেখে খানিকটা অবাক হলাম। তারপর তারা ঘাটের কাছাকাছি ফিরে আসলেন, বললেন কি যে এত উপহাস করার কিছু নেই, এটা আল্লাহর লীলা খেলা, আল্লাহর প্রতি ভরসা রাখো। এই কথা বলার পর তেনারা আবার আমাকে দুইটা পোটলা এগিয়ে দিলেন, এবং সেই পোটলাটা আগের দিনের থেকেও ছিল বেশি ভারী। আমি সেই পোটলা দুটো আমার হাতের পর নিলাম। নেওয়ার পরে যখন আমি নৌকার উপরে উঠে সেই পোটলা দুটো আগের পোটলা দুটোর কাছে রাখতে যাচ্ছিলাম, আচমকা তখন খেয়াল করলাম ওনারা পেছন থেকে চিৎকার দিয়ে উঠলেন। আমি কিছু বুঝতে পারার আগেই ওনারা আমার দিকে তেড়ে আসতে লাগলো। তারপর আমার নৌকার উপর উঠে পড়ল। আমি বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম, কারণ ওনাদেরকে দেখতে কেমন যেন লাগছিল, মানে ওনাদের চেহারা আচমকা চেঞ্জ হয়ে গিয়েছিল। এটা কি আমার দুঃস্বপ্ন ছিল নাকি আমি ভুল দেখছিলাম জানি না। তবে আমি খেয়াল করলাম যে চোখ মুছে যখন আবার খেয়াল করলাম, দেখলাম চেহারা আগের মতো হয়ে গিয়েছে। তার মানে এটা ভুল দেখেছি আমি। এবং খেয়াল করলাম ওনারা আমার নৌকার উপর ওঠার কারণ হচ্ছে ওইখানে 7-8টা কুকুর তাদেরকে ঘিরে ধরেছিল, এবং সেই কুকুরগুলো দেখতে অনেক হিংস্র ছিল, এমন হিংস্র যে বলে বোঝানো সম্ভব না। মানে কি পরিমাণ হিংস্র কুকুর হতে পারে বা জঙ্গলি জানোয়ার হতে পারে, আমি লাইট মেরে দেখলাম তাদের মুখ থেকে অনবরত লালা ঝরছে, এবং সেই সাথে তারা এমন চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে যে বলে বোঝানো সম্ভব না। এইখান থেকে আধা কিলোমিটার দূরে শ্মশান ঘাট। আমি শ্মশানে মাঝে মধ্যে এরকম হিংস্র জন্তু জানোয়ার দেখেছি রাত্রেবেলা যখন যেতাম, তবে এইসব বিষয়ে আমার ভয় লাগতো না, আর ওইসব হিংস্র কুকুর এবং জন্তুগুলোকে দেখে আমার ভয় লাগলো না। আমি যখন লাইট মারলাম, খেয়াল করলাম সেই কুকুরের পা 4টা থেকে 6টা হয়ে গেল। এটা দেখে তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, 4টা থেকে 6টা পা কিভাবে হয়ে যায়। তারপর ওরা ওইখান থেকে আমার দিকে তেড়ে আসছিল, তবে আমি পানি থেকে সামান্য দূরে নৌকা নিয়ে গেলাম, কারণ মুরব্বী দুজন লোক আমার কাছে আশ্রয় নিয়েছিল, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমার। তারা খেয়াল করলো সেই জিনিসগুলো এদিকে এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এগিয়ে আসতে পারছে না। আমার নৌকার ভেতরে বেশ কিছু পাথর আমি রেখেছিলাম বিভিন্ন কাজে, সেই পাথরগুলো সেই কুকুরগুলোর উপর মারতে লাগলাম। আমাকে অবাক করে দিয়ে সেই কুকুরগুলো অদ্ভুতভাবে তাদের রূপ পরিবর্তন করে ওইখান থেকে হাওয়া হয়ে মিশে গেল। এটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম। তারা দুইজন আমাকে বললেন যে তুমি আজকে আমাদেরকে বাঁচিয়েছ। ওরা আমাদের শত্রু ছিল, আমাদের ক্ষতি করার জন্য এরকম ভাবে আমাদের পিছু নিয়েছিল, তবে ওরা যে এখানেও চলে আসবে সেটা আমরা ভাবতে পারিনি। তুমি আমাদেরকে এক কাজ করো, আমাদেরকে অন্য ঘাটে নামিয়ে দিতে পারবে? আমি তখন বললাম, জি আপনাদেরকে নামিয়ে দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আপনারা এরকমটা বিপদে পড়বেন আমি আসলে বুঝতে পারিনি। আপনি এই দিক দিয়ে গেলে সমস্যা কি? আমি আপনাদেরকে রাস্তা পর্যন্ত দিয়ে আসি বা আপনাদের বাড়ি পর্যন্ত দিয়ে আসি, তাহলে তো হবে, তাই না? তো তখন উনি বললেন যে তুমি পারবে? আমি বললাম, পারবো, আল্লাহ তাআলার দোয়া থাকলে পারবো। তবে উনি ওরকমভাবে উড়ে কীভাবে চলে গেলেন বা কুকুরগুলো এরকম 6 পাওয়ালা কীভাবে ছিল, কিছুই তো বুঝতে পারলাম না। তখন ওই লোক দুটো বললেন, তোমার বুঝতে হবে না, তোমাকে সমস্ত ঘটনা খুলে বলবো, তবে আজকে আমাদের খুব দ্রুত যেতে হবে। তুমি কি আমাদেরকে ওই স্থান পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবে? আমি তখন বললাম, হ্যাঁ, কেন পারবো না, চলুন। আমি নৌকাটা ঘাটে বাঁধলাম। অবশ্যই জিনিসগুলো দেখে আমার একটু ভয় লাগছিল, আস্তে আস্তে ফিরতে একটু ভয় লাগবে, তবে কোনো কিছুর করার নেই, কারণ এগুলোই আমার নিয়তি। এবং ওনারা আমাকে যে পরিমাণ জিনিস দিয়েছে ওর ভিতরে কী আছে আমি জানি না, তবে মানবতার খাতিরে আমি জিনিসগুলো করছি।
তারপর আমি ওনাদেরকে সঙ্গে করে ভিতরে গেলাম। রাস্তার উপরে উঠে খানিকটা দূরে যেতেই বলল, আমরা এখান থেকে চলে যেতে পারবো, তুমি এখন ফিরে যাও। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় শুধুমাত্র শুনশান জায়গা এবং বাঁশ ঝাড়, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। এরকম একটা জায়গায় যে কোনো মানুষ ভয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তারপর এর আগে যে জিনিসগুলো দেখেছি সেটা দেখে তো একদম ভয়ে কাকুত ভয় হয়ে যাওয়ার কথা। তবে আমার ভয় লাগছে না, রাত বেরাতে এরকম রাস্তা দিয়ে এর আগে অনেকবার গিয়েছি। এই রাস্তা দিয়ে বিশেষ করে আমি দ্রুত সেই রাস্তা দিয়ে ফিরছিলাম। তেঁতুল গাছের কাছে যখন আসলাম, সেই কুকুরগুলো আমাকে ঘিরে ধরতে চাইল। আমার কাছে মশাল জাতীয় একটা জিনিস ছিল যেটা আমি সবসময় হাতের লাঠির মতো করে রাখি। আমি তাতে আগুন ধরালাম। আগুন ধরিয়ে সেই কুকুরগুলোর দিকে যখন মারলাম, আমি খেয়াল করলাম যে তারা ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। আগুন দেখে কেন পালানো বুঝতে পারলাম না, তবে তাদের হাবভাব এবং জন্তু জানোয়ারের যে প্রকৃতি সেটা থেকে তারা সম্পূর্ণ ভিন্ন ছিল এবং সম্পূর্ণ আলাদা ছিল। এরকম জন্তু এর আগে আমি কখনো দেখিনি, কুকুর জাতীয় কিন্তু কুকুর না। আমি দ্রুত করে নৌকার কাছাকাছি চলে আসলাম। নৌকার পাটাতন থেকে বৈঠাটা নিয়ে বাড়ি মারতে শুরু করলাম দ্রুত, কারণ আমার কাছে মনে হচ্ছিল কেন যেন এই কুকুরগুলো আমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। পানির ভিতরে তারা আক্রমণ করবে না সেটা বোঝা যাচ্ছে। তারপর আমি ফিরে আসলাম। ফিরে আসার পরে প্রায় মাঝখানিক কেটে গেল। এর মাঝখানিকের মধ্যে ওনার সঙ্গে আমার দেখা হয়নি। ওনারা আমাকে বলেছিল এই পোটলাগুলো নিয়ে বাড়িতে যেন খুব যত্ন সহকারে রাখি এবং পরবর্তীতে খুলে রাখি। ওনারা পোটলাতে আর কি বা দিবে, নৌকা পার হয়ে হয়তো কোনো পয়সা টয়সা এরকম ভারী ছিল, কারণ ওনাদের কাছে টাকা তো নাও থাকতে পারে, কয়েন টয়েন হয়তো ভরে দিয়েছে, এরকম ভারী ছিল। তবে সেই জিনিসগুলো ভারী এবং কয়েন মনে করে আমি সেটা ঘরের একটা কোণে ফেলে রেখেছিলাম। আচমকা একদিন আমার টাকার ভীষণ প্রয়োজন হলো, মানে এত পরিমাণ প্রয়োজন হলো যে আমি বলে বোঝাতে পারবো না। তো আমার আম্মা হচ্ছে গিয়ে তখন অনেকটা সুস্থ, বিগত 1 মাস ধরে তিনি সুস্থ। তো ওই রাতের যে ঘটনা, এই ঘটনার পরে আমার বেশ কয়েকদিন হচ্ছে গিয়ে নৌকা চালাতে যেতে পারিনি রাত্রিবেলা, কারণ আমার ভয় লাগতো। তবে ভয়টা কিছুদিন পরে কেটে গিয়েছিল। তো ওই ঘটনার মাসখানিক পরের ঘটনা, আমি আসলে আচমকা কিভাবে এই ঘটনার সঙ্গে হয়ে গেলাম সেটা বুঝতে পারিনি। তবে ওই যে বললাম যে টাকার প্রয়োজন ছিল 1 মাস পরে, আমি সেই পোটলা থেকে একটা পোটলা বের করলাম। আমি বাসায় নিয়ে ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছিলাম। তো সেই ট্রাঙ্ক ভেঙে আমি হচ্ছে গিয়ে একটা পোটলা বের করলাম। ওই দিন হচ্ছে কি আমাদের বাড়িতে আমার মেঝো বোনকে দেখার জন্য ছেলেপক্ষ আসতে চেয়েছিল এবং তারা হচ্ছে গিয়ে এসেছে এবং আমার বোনকে দেখে পছন্দ করে গিয়েছে এবং তারা বিয়ের দিনক্ষণের জন্য তাড়া দিচ্ছিল যে অমুক দিন তারা বিয়ে করবে, অমুক শুক্রবার। কারণ হচ্ছে ছেলে ঢাকায় সরকারি চাকরি করে এবং সেখানে ছুটি বেশি দিন নেই, চলে যেতে হবে। তো ওরাই হচ্ছে কি আমার বোনকে সম্ভবত স্কুলে দেখেছিল এবং দেখে সেখান থেকে পছন্দ করেছে। তো ছেলের দেখে আমাদেরও পছন্দ হলো। তো পরবর্তীতে টাকা পয়সার তো প্রয়োজন আছে, তো উনি আসলে ওইখানে কি দিয়েছিল সেই পোটলাগুলো খুলে দেখলে সম্ভবত আমি বুঝতে পারবো যে এখানে কত টাকা দিয়েছিল আসলে। আর ওই সময় তো ওই টাকার প্রয়োজন ছিল না। তো পোটলাটা ছিল কালো কাপড়ের এক ধরনের রাবার জাতীয় পোটলা। এরকম পোটলা এর আগে আমি কখনো দেখিনি এবং খুবই আধুনিক মানের পোটলা, এবং পোটলার উপরে কিছু ভাষার অদ্ভুত ধরনের জিনিস লেখা ছিল, যেগুলো আসলে আমি বুঝতে পারছিলাম না। তো আমি যখন সন্ধ্যার পরে বাড়িতে এসে পোটলাটা আমার নিজের রুম থেকে বের করে খুললাম, আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছিলাম এবং আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এটা কিভাবে সম্ভব? আমি খেয়াল করলাম পোটলার ভেতরে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং অনেক 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 স্বর্ণালঙ্কার। আমি যখন সেগুলো বের করলাম দেখলাম হয়তো কানের দুল, তারপর নাকের নথ, গলার মালা এবং সীতাহার, এই জাতীয় জিনিসগুলোর ভিতরে ভরা। আমি সত্যি দেখে অবাক হলাম। আমি আমার মাথায় কিছু ঢুকছিল না যে এখানে এরকমভাবে এই জিনিসগুলো কিভাবে আসলো। তো আমি প্রচণ্ড পরিমাণ অনেক শকড হয়েছিলাম যে আমার গলা দিয়ে কথা বের হচ্ছিল না। এর ভিতরে এরকম দামি দামি স্বর্ণ এবং গহনা হার থেকে আসলো। তাহলে তো ওনাকে আমাকে এগুলো কেন দিল? আমি সিদ্ধান্ত নিলাম যে পরের দিন এই জিনিসগুলো আমি শ্যাকরার দোকানে গিয়ে পরীক্ষা করাবো, যে জিনিসগুলো আসলে অরিজিনাল কিনা নাকি সিটি গোল্ডের দিয়েছে ওনারা, আসলে ওনারা এরকমভাবে কেন করলো। তো তারপর আমি পরের দিন সকালবেলা উঠে ওই জিনিসগুলো শ্যাকরার দোকানে গিয়ে আমি পরীক্ষা করলাম। তো শ্যাকরার যে ছিল সে হচ্ছে আমার পরিচিত একজন শ্যাকরা ছিল এবং তিনি বললেন কি এই জিনিসগুলো কোথায় পাইছিস? এতে একদম খাঁটি 24 ক্যারেটের সোনা এবং এর দাম বহুত। আমার তো তখন গলার ভিতর দিয়ে ঢোক গিয়েছিলাম বারবার, আর কথা বের হচ্ছিল না মুখ দিয়ে। তো ওরা বললো কি যে মোটামুটি 7-8 ভরি আছে। তো ওই বাজারে 7-8 ভরি স্বর্ণের দাম প্রায় 6 থেকে 7 লাখ টাকা হবে, এত দাম আর কি। তো আমি কিছু বুঝতে পারতেছিলাম না যে এই স্বর্ণ দিয়ে আমি কী করবো। এবং ও তখন বললো যে এক কাজ কর,
আমাকে সঠিক পরামর্শ দিল, যে বললো যে এক কাজ কর, এখান থেকে কিছু স্বর্ণ তুই বিক্রি করে দে, আর বাকি স্বর্ণ তুই তোর বোনকে বিয়েতে দিয়ে দে, হয়তো সেটাই ভালো হবে। তো আরও 3টা চোপলা যে আমার কাছে আছে সেটা কিন্তু আমার কাছে বলিনি, এবং আমার বিশ্বাস যে ওই 3টা পোটলার ভেতরেও সেম এই জিনিসগুলো আছে। তো আমি ওইখান থেকে 2 ভরি স্বর্ণ বিক্রি করলাম আমার বোনের বিয়ের যে খরচপাতি সেগুলো নেওয়ার জন্য। তো যাই হোক, আমি সেই জিনিসগুলো বিক্রি করে এবং বাকি জিনিসগুলো আমার বোনকে দিয়ে আমি তাকে ধুমধাম করে বিয়ে দিলাম। আমার আরও 2টা বোন ছিল বিয়ের জন্য, মোট 4 বোন এবং আমি একা। তো আমার আরও 2টা বোন ছিল যাদেরকে বিয়ে দিতে হবে। তো সেই হিসাবে আমি বাকি 2টা পোটলা তাদের জন্য আলাদা করে রাখলাম, যে ওদের যখন বিয়ে দিব তখন এই পোটলা 2টা আমি বের করবো। আমার ঘর হচ্ছে মাটির ঘর ছিল, এবং সেই মাটির ঘরের যে পাটাতন ছিল সেই পাটাতন খুঁজে আমি সেখানে সেই পোটলা 2টা আমি রেখে দিলাম। আর হচ্ছে আরেকটা পোটলা অন্য একটা জায়গায় রাখলাম, রেখে আমি সেখানকার মাটি চাপা দিয়ে দিলাম এবং সুন্দর মতো সেই জায়গাটা আমি ফিল করে দিলাম। তো এরকম করে আমার দিন কাটছিল ভালোই। তো ওই যে প্রথম ঘটনার প্রায় 1 মাস 13 দিন পর, আমার খুব খেয়াল আছে, 1 মাস 13 দিন পর আচমকা একদিন রাত্রেবেলা আমি খেয়াল করলাম যে আমার ঘরের দরজা কেউ টোকা দিচ্ছে। আমি তখন আসলে বুঝতে পারছিলাম না যে ঘরের টোকা এত রাত্রেবেলা কে টোকা দিবে। রাত তখন 1:30 2টার বেশি হবে, এই রাত্রেবেলা আমার ঘরের দরজা টোকা দিচ্ছে। তো আমি তখন ঘরের দরজা খুললাম, খোলার পরে খেয়াল করলাম সেই 2জন মুরব্বী লোক যারা কিনা আমার নৌকা দিয়ে পার হয়েছিল এবং যাদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করেছিলাম, এই কুকুরগুলো যাদেরকে তারা করেছিল। তো আমি তাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো তিনারা আমার সালাম গ্রহণ করলেন এবং তিনারাও সালাম দিলেন। তো আমিও তাদের সালাম গ্রহণ করে বললাম কি যে আপনারা এত রাতে? তো ওনারা আবার বললেন, রাত্রেবেলায় তো আমাদের বিচরণ, তবে তুমি সেদিনকে আমাদের যে উপকার করেছিলে সেই উপকারের প্রতিদিন আমি তোমাদেরকে কখনো দিতে পারবো না, তবে তোমার জন্য আমাদের ওইখানে একটু দাওয়াতের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে যেতে হবে, তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি। আমি তখন বললাম, ইনশাল্লাহ নিশ্চয়ই যাব, আপনি যেহেতু বলেছেন তাহলে অবশ্যই যাব, আপনি বেশ ভালো মানুষ সেটা দেখে বোঝা যায়। ওনারা আমার ওইদিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং মুচকি হেসে বললেন, তুমি অবশ্যই খুব একজন ভালো মানুষ এবং তোমার মতো মানুষ এই পৃথিবীতে দরকার আছে। অনুষ্ঠানটা আজকে থেকে 3 দিন পর, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে জানিয়ে যাই। তখন আমি বললাম যে আচ্ছা, আপনাদের কি নৌকা পার হতে হবে, আমি কি আসবো তাহলে বাইরে? ওনারা তখন বললেন, না না, আমাদের কি নৌকা পার হওয়ার কোনো দরকার নেই, আমরা ওদিকে যাচ্ছি না এখন আর, তবে তুমি কিন্তু 3 দিন পরে চলে এসো। ওনারা ওইটা বলেই এখান থেকে চলে গেল। মানে আমি যখন দরজা বন্ধ করে ভিতরে আসলাম এবং বাইরে আসলাম, আমি এটা জিজ্ঞেস করলাম না যে 3 দিন পর কোথায় যাব। ওনারা কিন্তু আমাকে এটা বলে যায়নি যে 3 দিন পর কোথায় যাব। আমার তো মাথা খেয়ে যেতে লাগলো যে আমি 3 দিন পর কোথায় যাব, এবং ওনারা কোথায় আমাকে যেতে বললেন। ওনাদের বাসায় তো আমি চিনি না, সেদিনকে ওনারা রাস্তার উপর থেকে চলে গিয়েছিল। ওনারা কি পাগল নাকি? এরকমভাবে কেন বললো যে 3 দিন পর চলে যান? কিন্তু কোথায় যাব আমি 3 দিন পর? এই 3 দিন আমার মাথা চুলকাইতে চুলকাইতে আমি একদম শেষ। মানে কোথায় যাব, কিভাবে যাব, আমাকে কিভাবে নিয়ে যাবে, ওনাদের বাড়ি কোথায়, এসব জিনিসগুলো আমার জানা লাগবে না? না জানলে আমি কিভাবে যাব? অদ্ভুত তো। তো তারপর আমি আসলে এক প্রকার ভেবেছিলাম যে আমি যেতে পারবো না, বা আবার ভেবেছিলাম হয়তো ওনারা আসবে। তো ওই দিন রাত্রেবেলা আবার ঠিক একই 3 দিন পরে রাত্রেবেলা আমি তো ঘুমিয়ে পড়েছি। আচমকা আমার দরজায় টোকা পড়তে লাগলো। তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে টোকা পড়ছে কিসের জন্য দরজায় এত রাত্রেবেলা। তারা হলে কি তারা 2জন আবার এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য? আমি তখন উঠলাম, বিছানা থেকে উঠলাম, উঠে আমি যখন বাইরে আসলাম, আমি খেয়াল করলাম যে বোরকা পরা একটা মেয়ে আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বললাম যে আপনি কে? মেয়েটার চেহারা কিংবা চোখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না। চেহারাটা হচ্ছে গিয়ে নাকাব দিয়ে ঢাকা এবং বোরকা পরা, এবং সেই সাথে চোখ দুটো মোটামুটি দেখা যাচ্ছিল, ওই চোখের উপরে একটা জালি জাতীয় কোনো কিছু একটা দেওয়া, সেটা দিয়েও তাকে আসলে তার চোখ দুটো জাস্ট দেখা যাচ্ছিল, তাও অন্ধকার ছিল যেহেতু দেখা যাচ্ছিল না ওরকমভাবে। তো আমি সে যখন এখানে এসেছিল তার গায়ের যে একটা অদ্ভুত ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা চারিদিকে মোমো করতে লাগলো। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে এবং এত রাত্রেবেলা এখানে কি করছেন? মেয়েটি আমাকে জানালো যে আপনাকে আমার বাবা নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আমার বাবা মানে? আপনি কি? আমি তো চিনতে পারলাম না, আর কোথায় নিয়ে যাবে? তখন সেই মেয়েটি বললেন কি যে আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে বলেছেন, আমার নাম হুররাম এবং আমি আপনাকে এখন নিয়ে যাব। আমি বললাম, কি বলছেন নিয়ে যাব? মেয়েটি তখন বললেন, আপনি তো খুব বোকা, আমার বাবা 2 দিন আগে এসেছিল না আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য? আমার বাবা একটু ব্যস্ত আছে, এই জন্য আমাকে বলেছে আপনাকে নিয়ে আসতে, আপনি আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো তো, কিন্তু এরকমভাবে যাবো লুঙ্গি পরে? তখন মেয়েটা হেসে দিল, বললো কি যে আচ্ছা ঠিক আছে, আপনি লুঙ্গি পরেই চলুন, ওইখানে গেলে আপনাকে কাপড় দেওয়া হবে। আমি বললাম, ছি,
আপনার সঙ্গে লুঙ্গি পরে কিভাবে যাব? আপনি দাঁড়ান, আমি একটু জামা কাপড় পরে আসছি। তখন আমি দরজাটা লাগিয়ে দিলাম। বললাম কি যে, আপনি দয়া করে বারান্দায় একটু বসুন। আমি একটা চেয়ার দিলাম। উনি বললেন, না না, সমস্যা নেই, আমার বসতে হবে না। মেয়েটা দেখতে নিশ্চয়ই খুব সুন্দর, কারণ তার চোখের যে গঠন এবং হাতের যে সৌন্দর্য সেটা দেখেই বোঝা যাচ্ছে যে সে অত্যাধিক সুন্দরী একটা মেয়ে। তো আমার বুকের মধ্যে মেয়েটাকে প্রথমবার দেখে বাড়ি মেরে উঠেছিল, কারণ এরকম কোনো সুন্দরী মেয়ে আমার কাছে এসেছে এবং নিয়ে যেতে এসেছে, এগুলো ভেবেই আমার কাছে কেমন লাগছিল। আমি ঘরের ভিতরে এসে লুঙ্গিটা চেঞ্জ করে আমার সব থেকে ভালো যে প্যান্টটা সেটা পরলাম এবং সব থেকে ভালো যে শার্ট সেটা পরলাম। তো উনি তখন বললেন যে, এটাই আপনার সব থেকে ভালো শার্ট গেঞ্জি? আমি বললাম, হ্যাঁ, এটাই আমার সব থেকে ভালো শার্ট এবং গেঞ্জি। এগুলো ছাড়া তো আমি আর ভালো জিনিস পাবো কোথায়? গরিব মানুষ, বোঝেনি তো। মেয়েটা তখন বললেন, আচ্ছা ঠিক আছে। মেয়েটা একটা গাড়িতে এসেছিল। সেই গাড়িটা অদ্ভুত রকমের গাড়ি। গাড়ির সামনে দুটো ঘোড়ার মতো জন্তু এবং পেছনে এক ধরনের একটা নালার মতো জায়গা, যেখানে 2-3 জন করে বসা যায়, মানে এক প্রকার ঘোড়ার গাড়ির মতো, সাওয়ারির মতো। তো সেই জিনিসটা পরে ও এবং আমি বসলাম। উনি আমার পাশে বসেছেন এবং আমি ওনার পাশে বসেছি। উনি আমাকে বলেছে যে ওনার নাম হুরাম। তো যাই হোক, এই কথা বলার পর সেই জিনিসগুলো, মানে হচ্ছে কি যে ঘোড়াগুলো, সেগুলো রাস্তার পর দিয়ে চলতে লাগলো এবং আচমকা সেই জিনিসগুলো মানে মানে ঝড়ের গতিতে চলছিল। আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। আমার দুই পাশের সব জিনিস অস্পষ্ট ছিল। তারা যখন আসমান দিয়ে না মাটি দিয়ে যাচ্ছিল সেটা কিচ্ছু বোঝার উপায় ছিল না, কারণ হচ্ছে আমার দুই পাশের জিনিস, অবজেক্টগুলো একদম অস্পষ্ট ছিল এবং এত দ্রুত পাস হচ্ছে সবকিছু যে বোঝার উপায় নেই। সাধারণত লুপের মধ্যে দিয়ে গেলে যেরকমটা হয় না যে দুই পাশে কিচ্ছু দেখা যায় না, ঠিক সেরকমই আশেপাশের কিচ্ছু আমি দেখতে পাচ্ছিলাম না এবং কত দ্রুত যাচ্ছিল সেটা আমি জানি না। তবে আমার মুখে গায়ে একটুও বাতাস লাগছিল না। এই জিনিসগুলো কেন হচ্ছিল আমি জানি না। বেশ খানিকক্ষণ পরে ওই জিনিসগুলো একটা জায়গায় থামলো, যে জায়গাটা হচ্ছে গিয়ে একদম পাহাড়ি জায়গা এবং একটা মরুভূমির মতো বালুচরের মতো জায়গা, সেখানে থামলো। তো সেখানে যখন ওই জিনিসটা পৌঁছালো, ওই পাহাড়ের মাঝখানে বিশাল আকৃতির একটা রাস্তা আছে, দুই পাহাড়ের মাঝখানে। তো ওই রাস্তাটা আচমকা কেন যেন বের হলো, মানে আমরা যখন ওখানে এসেছিলাম ওই রাস্তাটা তখন এখানে ছিল না। তো এই মেয়েটা যখন এখানে আসলো তার গাড়িটা নিয়ে, তখনই ওই রাস্তাটা আসলে খুলে গেল এবং সেই রাস্তার ভেতর দিয়ে ওই গাড়িগুলো, ওই ঘোড়াগুলো একটু একটু করে আমাদের যে ঘোড়ার গাড়ি ছিল সেটা টেনে নিয়ে যাচ্ছিল। তো আমি দেখলাম পাহাড়ের দুই গায়ে খুব সুন্দর কারুকার্য করা এবং সেখানে নানান সংস্কৃতির নানান ধরনের ছবি আঁকা। এই জিনিসগুলো দেখে আমি আসলে সত্যি অবাক হয়ে গেলাম। একটু একটু করে ভেতরের দিকে যাচ্ছিলাম। তারপর ভাই, বিশ্বাস করবেন না, এটা আসলে স্বপ্নের জগৎ নাকি বাস্তবতার জগৎ আমি সেখানে যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি। আমি যখন সেখানে ঢুকলাম, সেইখানটা এত চমৎকার, পাখি, গাছ, নদী, নালা, সমুদ্র, তারপর পশু পাখি, আকাশে খুব সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন পাখি উঠছে। আমাকে যখন সেই জায়গাটা নিয়ে গেল, একদম বিশ্বাস করবেন না, এত চমৎকার জায়গা যে আমার একদম মাথা একদম ঘুরে যাওয়ার মতো অবস্থা। এরকম জায়গা পৃথিবীতে যে কোথাও হতে পারে অথবা আমাদের বাংলাদেশের মধ্যে আছে সেটা আমার জানা বাইরে ছিল আর কি। তো আমি তখন বললাম, আমাদের এলাকায় এরকম জায়গা তো আমি এর আগে কখনো দেখিনি, এটা কোন জায়গা? হুরাম মেয়েটা তখন আবার হাসলো, হেসে বলল, আপনি যে খুব বোকা, আপনি কি সেটা জানেন? আমি বললাম, বোকার নাকি সেটা জানি না, তবে আল্লাহর কসম করে বলছি আমি এই জায়গা এর আগে কখনো দেখিনি। এটা আমাদের এলাকায় কোথায়? আমি আবারও আসতে চাই। তো তখন সেই মেয়েটি বলল যে, আপনি আসলে সহজ সরল। যাই হোক, আপনাকে আমার বাবা আমাকে মহল পর্যন্ত দিয়ে আসতে বলেছে। আমি দিয়ে এসে তারপর আপনার সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? আমার একটু কাজ আছে, আমার এক বান্ধবীর বাসায় যেতে হবে। তো তখন সেই মেয়েটি হচ্ছে গিয়ে আরেকটু সামনে আমাকে নিয়ে গেল। আমি খেয়াল করলাম যে রাস্তা ধরে আমাকে নিয়ে যাচ্ছিল, সেই রাস্তার দুই ধারে বাজার জাতীয় কিছু একটা ছিল এবং সেখানে বেশ লোকজন ছিল এবং তাদের সকলের পোশাক আশাক, বেশভূষা, বাজারের ধরন, এভরিথিং এত পরিমাণে পরিবর্তনশীল, যে এত পরিমাণ অদ্ভুত যে আমি নিজে দেখে সম্পূর্ণরূপে অবাক হচ্ছিলাম যে এরকম পৃথিবী, এরকম জায়গা কোথাও আছে। পাহাড়ের গা কেটে এরকম সুন্দর রাস্তার ভেতর দিয়ে আমি যখন ভেতরে প্রবেশ করলাম, জায়গাটা এত চমৎকার যে আমার মাথায় ঢুকছিল না যে এই জায়গার ভিতরে আমি কিভাবে আসলাম। মেয়েটি সেই বাজার পেরিয়ে বেশ কয়েকটা বাড়িঘর পেরিয়ে, বাড়িঘরের ডিজাইনগুলো খুবই অদ্ভুত, দোতলা বাড়িঘর, কিন্তু সেগুলো গাছের সাথে এমনভাবে পেঁচিয়ে তৈরি করা, শুধু গাছ নয়, সেই সাথে ওইখানে ছাতার মতো এক ধরনের ঘর আছে। সেই ঘরগুলো এত আজব যে আমি সেগুলো দেখছিলাম। কিছু বাচ্চারা আমার দিকে এগিয়ে আসলো এবং এগিয়ে এসে আমার হাত, নখ সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মনে হচ্ছিল যে তারা এইগুলো জীবনে কোনোদিন দেখেনি। তারপর আমাকে সঙ্গে করে সেই মেয়েটির সামনের দিকে নিয়ে গেল। বারবার আমার দিকে বিভিন্ন মানুষজন তাকাচ্ছিল। তাদের চেহারা অদ্ভুত ছিল, চেহারা অনেকটা
আমি যদি বর্ণনা করতে যাই তাহলে মাইকেল জ্যাকসনের চেহারা ছিল না? মাইকেল জ্যাকসনের চেহারা যেরকম এবড়ো থেবড়ো ছিল এবং একটু অকওয়ার্ড ছিল অন্যান্য সবার থেকে, ওদের চেহারা এবং ওর একদম সেম ছিল ওরকম। এবং ওর থেকে আরেকটু ভিন্ন ছিল, কারণ নাক লম্বা ছিল, কারণ নাক বাইরের দিকে অনেকটা খাড়া। এই জিনিসগুলো দেখে আমি আসলে সম্পূর্ণরূপে অবাক হচ্ছিলাম যে আমাকে কোথায় নিয়ে আসলো এ। আমি হুরামের কাছে জিজ্ঞেস করতে লাগলাম যে আচ্ছা এটা কোন জায়গা বলুন তো, আমি আসলে সত্যি বুঝতে পারছি না আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে। এটা আমি আসলে বুঝতে পারছি না, আমি কি স্বপ্নে কোথাও ভুলে চলে এসেছি নাকি? মেয়েটা যখন বললেন আপনি যে এত বোকা, আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে আমার রাত্রে কথা হবে, তখন আমি সমস্ত কিছু খুলে বলবো, ঠিক আছে? এখন আপাতত আমি যাই, আমাকে দ্রুত আপনাকে পৌঁছে দিয়ে একটা জায়গায় যেতে হবে। আব্বা তো আমাকে নিয়ে আসার জন্য বলেছে, তবে আমি আসলে না যেতে পারিনি আব্বার কথা আমি না শুনে। তো তখন উনি আমাকে একটা বিশাল আলিশান মহলের সামনে দাঁড়া করালেন। সেই মহলের প্রাচীরগুলো এত লম্বা যে সেখানে আমার মতো 3 জন লেগে যাবে। আমি প্রায় 5 ফুট 8 ইঞ্চির মতো লম্বা, সেখানে 3 জন লেগে যাবে, এত বড় বড় প্রাচীর। এবং সেই প্রাচীরের গেটের কাছে যখন পৌঁছালো, সেই প্রাচীরের গেট 3-4 জন দানবের মতো বিশাল আকৃতির লোকজন খুলে দিল। মানে এত বড় দানবের মতো লোক হতে পারে? তাদের লম্বায় প্রায় 7 ফুট হবে এবং ভীষণ মোটা, এবং তাদের দেহর অনেকটা জায়গায় এবড়ো থেবড়ো। তারা এই দরজাগুলো খুলে দিল। আমি সেই ইসের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর উপরের দিকে দেখছিলাম কি সুন্দর কারুকার্য এবং চমৎকার করে এই জায়গাগুলো তৈরি করা। তারপর আমি যখন ভেতরে গেলাম, এবার আমার এতক্ষণ যা দেখেছি তার থেকে সত্যি অন্য কিছু দেখছি এবার। কারণ হচ্ছে আলিশান মহল, বিশাল বড় অন্দরমহল, প্রাসাদ, এই জিনিসগুলো এর আগে আমি সম্ভবত কোনো সিনেমাতে কোনো মুভিতে দেখেছি, কিন্তু বাস্তবে এগুলো আমি কোনোদিন দেখিনি। আমি যখন ওইটা দেখলাম, আমি ওখান থেকে নামার পরে মিটা আমাকে বললো প্লিজ আপনি একটু ভেতরে চলে যান, আব্বাজান ভেতরে আছেন এবং আমাকে দ্রুত যেতে হবে। আমি তখন মেয়েটাকে বললাম আচ্ছা আমি তো চিনি না আপনার এখানে, আমি কিভাবে চিনবো বলুন তো? তখন মেয়েটা কোনো কিছু না বলেই ওখান থেকে চলে গেল তার গাড়িটা নিয়ে আমাকে নামিয়ে দিয়েই। এবং আমি খেয়াল করলাম যে সে গাড়িটা নিয়ে আচমকা ওইখান থেকে গায়েব হয়ে গেল। আমার মাথা আসলে কিছু ঢুকছিল না যে এটা কোথায় এবং কোন জায়গায় এসে পড়েছি। তারপর সেই 2 জন লোক ওইখান থেকে এগিয়ে আসলো। সেই 2 জন হচ্ছে কি 2জন লোক ছিল এবং তাদের পরনে এক ধরনের কালো জাতীয় পোশাকের উপর নানান ধরনের লেখালেখি ছিল, আরবিতে না অন্য ভাষায় লেখা ছিল আমি জানি না, তবে লেখা। তাদের মাথায় শিং জাতীয় কোনো কিছু একটা, তবে সেটা কাপড় দিয়ে ঢেকে রাখা। এবং তিনারা আমার কাছে এগিয়ে আসলেন। এগিয়ে এসে বললেন কি যে আচ্ছা আসুন, আপনাকে নামিয়ে দিয়ে গেল এরকমভাবে, ওরা আপনাকে ভেতর দিয়ে যাবে না, চলুন আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের সর্দার বা আমাদের মালকে আপনাকে ডেকেছে। এখানে যে সর্দার বা যে আসলে এই মহলের মালিক, তেনাকে মালকে বলা হয় আর কি, তো মালকে আপনাকে ডেকেছে, আপনি চলুন। তো উনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলেন। তো উনি যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটা খুব সুন্দরভাবে মার্বেল পাথর দিয়ে একদম বাঁধাই করা, এবং তার পাশে ছোট্ট একটা ফোয়ারার মতো ছিল, নদীর মতো ছিল। ওই পাহাড়ের গা বেয়ে হচ্ছে গিয়ে বিল্ডিংটা করা, এবং সেই পাহাড় হচ্ছে গিয়ে পেছনে বিশাল আকৃতির পাহাড়, এবং পাহাড় কেটে সেই পাহাড়ের গা বেয়ে সুন্দরভাবে এই জিনিসগুলো আকৃতির স্ট্রাকচার করা, এবং সেই সাথে সেই পাহাড়ের পাশ ঘেঁষে ঝর্ণা বয়ে যাচ্ছে। এবং এত সুন্দর এই জায়গা যে কেউ দেখলে সত্যি পাগল হয়ে যাবে। তারপর যখন উনি আমাকে ভেতরের দিকে নিয়ে গেলেন, ভেতরের দিকে নিয়ে যাওয়ার পরে আমি খেয়াল করলাম বিশাল আকৃতির একটা পিলার এবং তার মধ্যে একটা বিশাল আকৃতির রুম। যারা আমার দিকে বারবার দেখছিল তাদেরকে দেখতে অদ্ভুত ছিল, এবং তাদের চেহারাগুলো এমন যে তাদেরকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। কিছু কিছু লোকের চেহারা এমন ছিল। আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ভেতরে নিয়ে যাওয়ার পরে একটা বিশাল আকৃতির অডিটোরিয়াম রুমের মতো জায়গা, যেখানে বিশাল আকৃতির রুম, এটার ভিতরে আসলে রুম বললে ভুল হবে, বিশাল আকৃতির একটা মাঠ বলা চলে আর কি। সেখানে আমাকে বসানো হলো, এবং বসানোর পরে বললো কি যে আপনি এখানে একটু বসুন, আমাদের মালকে আসছে, আপনার সঙ্গে দেখা করবে, এবং আপনি একটু অপেক্ষা করুন। আমি খেয়াল করলাম যে মহলের অন্য প্রান্তে পেছনের সাইডে পাহাড়ের ওই পাশে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, এবং সেখানে ওই জানালা দিয়ে দেখা যাচ্ছে আসলে, এবং অনেকভাবে সাজিয়েছে, ফুল টল অন্য অনেক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। তবে আসলে বুঝতে পারলাম না যে ওনারা এরকমভাবে সাজিয়েছে কিসের জন্য, এবং কেনই বা এরকমভাবে আমাকে এখানে ডেকে আনা হয়েছে, কিসের অনুষ্ঠান এখানে। আর ওনারা যে এত বড় লোক সেটা তো আমি জানতামই না। এই জন্যই হয়তো ওনারা কি এরকমভাবে আমাকে স্বর্ণ দিয়ে এসেছিল পার হওয়ার জন্য। না হলে তো সাধারণ কোনো মানুষ জীবনে স্বর্ণ তো দূরের কথা, ওই 10টা টাকা আমাকে দিত না। কিন্তু ওনারা এরকমভাবে আমাকে স্বর্ণ দিয়ে এসেছে। এবার আমি কেন দিয়ে এসেছে এবার আমি বুঝতে পারলাম, কারণ ওনারা যে অনেক বড় লোক এবং অনেকে সম্ভ্রাম্যশালী, এই জন্য হয়তো দিয়ে এসেছে। আমি বসে বসে এগুলো ভাবছিলাম। খানিকক্ষণ বাদে 2 জন লোক এসে আমাকে বলল আপনি আসুন, আমার সঙ্গে উঠে আসুন। সে 2 জন লোকও অদ্ভুত দেখতে। আর আরেকটা সব থেকে আজব বিষয় হচ্ছে এখানে সবাই অনেক লম্বা, এত পরিমাণ লম্বা যে তাদেরকে আমার
রিচ করতেই সমস্যা হচ্ছিল। মানে আমি তো 5 ফুট 8 ইঞ্চি, তারপরেও তাদেরকে আমি ধরতে পারছিলাম না। তারা 6 ফুট 6.5 ফুট 7 ফুটের মতো লম্বা। তো তাদের সাথে আমি এগিয়ে গেলাম। লম্বা বলেই তাদের মহলগুলো বোধ হয় এত বড় এবং এত বড় বড় পিলার দেওয়ার এবং সব কিছু আর কি। তো তার সঙ্গে আমি একটা সরু গলির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যাওয়ার পর আমি খেয়াল করলাম বিশাল এক দরবারের মতো জায়গা, যেখানে অসংখ্য চেয়ার দেওয়া আছে এবং সেই দুই পাশে ঘিরে বিশাল আকৃতির একটা বড় চেয়ার আছে। সেই চেয়ারের উপর একজন লোক বসে আছে এবং তার শরীর দেহ বিশাল আকৃতির এবং তিনার মুখে দাড়ি এবং মাথায় পাগড়ি দেওয়া। তার চিনতে আমাকে একটুও বাকি রইল না। আমি খেয়াল করলাম এই হচ্ছে সেই মুরব্বী লোকটা যে কিনা আমার নৌকা দিয়ে 2 দিন পার হয়েছে এবং আমাকে নিয়ে আসার জন্য ইনি হচ্ছে গিয়ে আমার বাড়িতে গিয়েছিলেন এবং দাওয়াত দিয়ে এসেছিলেন। আমি তখন তাকে দেখে চিনতে পারলাম এবং মুঠোকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? তো তিনি আমাকে দেখে বললেন, আরে তুমি এসেছো, রাজীব আসো, এসে বসো এখানে। আমি দেখি তোমার সঙ্গে কথা বলছি, আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি তোদের সঙ্গে, তারপরে কথা বলছি আমি, ঠিক আছে? তুমি আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না জনাব, আসতে কোনো সমস্যা হয়নি। তো আমার মনে অনেক প্রশ্ন ছিল যে এখানে কি, কারা বা কেন, আর ওনার সঙ্গে যে আরেকটা লোক ছিল সেই লোকটা বা কোথায়। তো উনি বেশ খানিকক্ষণ গল্প করলেন। গল্প করার পরে উনি ওইখান থেকে উঠে আসলেন। তো উনি যখন ওখানে বসেছিলেন ওনাকে দেখতে বিশাল দেখি মনে হচ্ছিল এবং সিটটাও এত পরিমাণ বিশাল ছিল যে সেটা দেখেই মনে হচ্ছিল যে উনি অনেক বিশাল আকৃতির আর কি। তো উনি যখন ওখান থেকে নেমে আসলেন তখন এক প্রকার আমার আকৃতির হয়ে গেলেন, তবে আমার থেকে লম্বা কি 6 ফুটের মতো হয়ে গেলেন। তো ওনার দিকে তাকে আমি কথা বলছিলাম, বললাম কি যে আপনি ভালো আছেন? তো উনি বললেন কি যে হ্যাঁ আমি ভালো আছি রাজীব, তুমি ভালো আছো? আসলে তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। তুমি সেদিনকে আমার যে বড় উপকার করেছ, তোমাকে আসলে আমি নিজেই আনতে চেয়েছিলাম, তবে এত ব্যস্ততার মধ্যে আসলে যাওয়া হয়ে ওঠে না। তোমাকে আনার জন্য আমার মেয়েকে পাঠিয়েছিলাম, সে কোনো গড়বড় করেনি তো? আমি তো জানি যে একটা গড়বড় সে করেছে, সে গড়বড় করবে না এমনটা তো হতে পারে না। তখন আমার সঙ্গে যে এসেছিল তিনি বললেন, হ্যাঁ গড়বড়টা অবশ্যই করেছে, ওনাকে অন্দরমহলের গেটের কাছে নামিয়ে দিয়ে চলে গিয়েছে, বলেছে ভেতরে চলে যেতে। আমি বললাম, আরে সমস্যা নেই, এতে এত হেজিটেট হওয়ার কিছু নেই, সমস্যা নেই, উনি তো আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। তো ওনার এই কথা বলার পর আমি হচ্ছে গিয়ে ঘরে চলে গেলাম, ওনার সঙ্গে হাঁটতে লাগলাম এবং উনি আমাকে বলল, শোনো, আমার বড় মেয়ের বিয়ে এবং এই বিয়েতে আমি অন্য কাউকেও দাওয়াত করিনি, বিশেষ করে মানুষ সমাজের কাউকে তো দাওয়াত করিনি। আমার অনেক বন্ধু বান্ধব এবং প্রয়োজনীয় বিশেষ আত্মীয় আছে যারা মানুষ সমাজে বসবাস করে, আমি কিন্তু তাদেরকে দাওয়াত করিনি। তবে তোমাকে করেছি কারণ তুমি আমার জন্য বিশেষ একজন লোক এবং তুমি নেক এবং ভালো একজন মানুষ। তোমার মায়ের জন্য তোমার এত পরিমাণ দরদ এবং মানুষ অন্যের প্রতি তোমার এত পরিমাণ আর কি, এই সমস্ত কিছু দেখে আমাকে ভালো লেগেছে এবং তুমি আসলে খুব ভালো একজন মানুষ, এই জন্যই তোমাকে আমার ভালো লেগেছে, যার কারণে তোমাকে আমি দাওয়াত করেছি। তবে তুমি কিন্তু এখানে বেশ কিছুদিন থাকবে, এটা তুমি কিন্তু না করতে পারবে না। আমি তখন বললাম, আপনি তো জানেনই যে বাড়িতে আমার অসুস্থ মা আছে, বোনেরা আছে, ওদেরকে দেখতে হয়। তখন উনি বললেন কি যে তোমার এইসব বিষয় নিয়ে একদমই ভাবতে হবে না, আর তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, এই কয়েকদিন সঠিক সময়ে তোমার বাড়িতে খাবার দাবার এবং সমস্ত কিছু পৌঁছে যাবে। বিয়ের যাবতীয় যত খাবার দাবার আছে সমস্ত খাবার দাবার আমি ওইখানে পাঠাবো, ঠিক আছে? তোমাকে কিন্তু সপ্তাহখানেক এখানে থাকতে হবে, আর মাঝখানে যদি তুমি যেতে চাও বাড়িতে তাহলে তুমি যেতে পারো, সমস্যা নেই। আমি হুরামকে বলে দিব, ও তোমাকে দিয়ে আসবে এবং নিয়ে আসবে, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। আমার আসলে তখন জিজ্ঞেস করতে সাহস হচ্ছিল না যে এই জায়গাটা কোথায় এবং আমি আসলে কোন জায়গায় আছি বা ওনারা আমাকে কোথায় নিয়ে এসেছে, এটা আমি জিজ্ঞেস করলাম না ওনাকে। জিজ্ঞেস না করার করে উনি বললেন কি আচ্ছা ঠিক আছে, এখন কি বিশ্রাম করো, আগামী 2 দিন পরে হচ্ছে কি বিয়ে, আগে 2 দিন আগে তোমাকে নিয়ে এসেছি, আর তুমি এখানে থাকো, থেকে দেখো সমস্ত জায়গা, তুমি আসলে সমস্ত কিছু বুঝতে পারবে। কোনো কিছু জিজ্ঞেস করার আছে তোমার? আমি তখন বললাম, জিজ্ঞেস করতে ছিল কিন্তু একটু ভয় লাগছে, তবে পরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তো তখন বললো যে কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, তোমার সঙ্গে পরে আবার কথা হবে, আমাকে একটু দ্রুত যেতে হবে। তো উনি চলে গেলেন প্রশ্নের উত্তর না দিয়ে। তো হয়তো আমি প্রশ্ন করিনি বলে উত্তর দেয়নি। তারপর আমি সেখানে আমাকে যে রুমটায় থাকতে দেওয়া হলো সেটা ছিল প্রায় 11 তলা না 12 তলা এরকম একটা জায়গা আমার কাছে মনে হচ্ছিল, কারণ অনেক উঁচু, এখান থেকে সম্পূর্ণ শহরটা দেখা যায়। এখানে যে শহর আছে, শহরের অন্যান্য প্রান্তগুলোতে অন্যান্য আরও বড় বড় বাড়ি আছে, তারাও হয়তো সম্ভ্রাম্য পরিবারের হয়তো লোকজন, এবং এরাও হয়তো মানে এখানে আমি এমন কাউকে দেখিনি যারা কিনা আসলে গরিব বা সম্ভ্রান্ত না, এবং এত সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি।
তো সেই জায়গাটায় যখন আমি গেলাম, আমাকে যে রুমটায় থাকতে দেওয়া হলো, সেই রুমটার ভিতরে চারিপাশে খুব বড় বড় ফার্নিচার রাখা, এবং এরকম ফার্নিচার সাধারণত আগেরকার আমলের রাজা বাচ্চাদের কাছে থাকতো, এবং অদ্ভুত ধরনের সব জিনিসপত্র। তো আমি সেগুলোই ঘেটে ঘুটে দেখছিলাম। আর রাতের খাবার খাওয়ার জন্য আমাকে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে ডাকবে সেটা বলেছে। আমি তো অনেকক্ষণ আগে এসেছি, তো আসার পরে আমাকে হচ্ছে গিয়ে আমি ক্ষুধা লেগেছে আর কি বেশ খানিকটা। তো যেহেতু খাবার খাওয়াবে, তো খাবার তো খাওয়ানোর কথা, আমি আসলে তো বলতেও পারছিলাম যে আমার ক্ষুধা লেগেছে। তো আচমকা আমার দরজাটা খুলে উঠলো। দরজাটা এত পরিমাণ ভারী ছিল যে ভাই, আমি দরজা একা একা ধরাটা আমার পক্ষে সম্ভব না। অনেক কষ্ট করে দরজাটা আমি সরিয়েছি। ওই লোকটা যখন আমাকে বললো কি যে ঠিক আছে আপনি দরজাটা লাগিয়ে দিন, আমি চলে যাচ্ছি। তো দরজাটা লাগানোর সময় আমি তখন ঠিকঠাক মতো লাগাতেও পারিনি, এত পরিমাণ ভারী দরজা। তবে ওনাদের জন্য এটা কোনো কষ্টকর ব্যাপার ছিল না। তখন দরজাটা আচমকা খুলে উঠলো, এবং খুলে ওঠার পরে আমি খেয়াল করলাম যে সেই মেয়েটি, যার নাম কিনা হুরাম ছিল, এবং ওই লোকটির মেয়ে আমাকে বললেন, আসলে আমাকে মাফ করবেন, সে সময় এত তাড়াহুড়ো করে আমার যেতে হয়েছিল যে আপনাকে আমি একদমই সময় দিতে পারিনি। আমার বাবা বলেছিল তার পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। আপনি ঠিকঠাক মতো পৌঁছেছিলেন তো? আমি বললাম হ্যাঁ, পৌঁছেছিলাম। মেয়েটার গায়ে অদ্ভুত রকমের এক ধরনের সুঘ্রাণ ছিল। মানে এই সুঘ্রাণটা এত পরিমাণ অদ্ভুত ছিল, এত পরিমাণ মিষ্টি ছিল যে উনি আমার কাছে আসলে আমার কাছে কেমন যেন লাগতো। তো উনি আমাকে বললেন যে বাবা আপনাকে খাওয়ার জন্য ডেকেছে, আর ওই কাজের জন্য আমি আসলে দুঃখিত, আমাকে মাফ করবেন, ঠিক আছে? আমি বললাম আরে না না, আপনি এরকম করে বলছেন কিসের জন্য? তো মেয়েটি তখন বললো কি যে অবশ্যই বলার আছে, আপনি আসুন, আমার সঙ্গে আসুন, আমরা একসঙ্গে খেতে বসবো, ঠিক আছে? তো তখন মেয়েটা আমাকে নিয়ে গেল, সঙ্গে করে নিয়ে তার পাশে হচ্ছে গিয়ে ওইখানে পাশের রুমে একটা সুন্দর ডাইনিং টেবিল আছে। সেই ডাইনিং টেবিলটা এমন একটা জায়গায়, দুই পাশে বিশাল আকৃতির বড় বড় গাছ, এবং সেই গাছের মাঝখানে বিশাল আকৃতির এক পাথরের খণ্ড রাখা। সেই পাথরের খণ্ডের উপরে নানান ধরনের খাবার এবং ফলমূল সাজানো। সেগুলো আমাকে বললো কিছু তুমি খাও, আমরা পরে খাবো, আর হচ্ছে আমাদের বেশ কিছু কাজ আছে, তুমি নিশ্চয়ই অভুক্ত রয়েছো, ক্ষুধার্ত, তুমি এগুলো খেয়ে নাও, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে আপনারা? উনি বললেন কি যে মানে সেই জিন মুরব্বিটা উনি এখানে এইটা বলে চলে গেল, এবং সেই ওনার যে মেয়ে ছিল হুরাম, উনি আমাকে বলল যে আপনি এখানে বসে খেয়ে নিন, আর খেয়ে দিয়ে তারপর বাকি সমস্ত কিছু দেখা যাবে, ঠিক আছে? তো ওনাদের এসব কর্মকাণ্ড দেখে আমার আসলে অবাক লাগছিল যে এনারা কারা, এনারা কি স্বাভাবিক মানুষ? তো আমি মেয়েটাকে জিজ্ঞেস করে ফেললাম যে আপনি খাবেন না? উনি বললেন কি যে না না, আমি খাবো না, আমি শুধুমাত্র ওই আব্বা আপনাকে বলেছে খাওয়ানোর জন্য, এই জন্য আসলে আসলাম আমি। তাছাড়া আমার তো এখন বাসায় যেতে হবে, আমার মহলে যেতে হবে, আমি বেশ খানিকক্ষণ বাহিরে আছি। তো আমি তখন বললাম এই জায়গাটা কোথায়, আমাকে একটু সত্যি করে বলবেন, এবং আপনারা কারা? তো তখন মেয়েটি বলল, কেন আপনি এখন পর্যন্ত জানেন না? আমি বললাম না তো, কেন, আপনারা কারা এবং এই জায়গাটা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটি তখন বলে উঠল, আপনি যে কি বোকা, আপনার তো তখন বুঝে যাওয়া উচিত যে আমার বাবা একজন কামালি জিন, এবং এটা একটা জিনের জগৎ, আমাদের কাবিলা। প্রিয় দর্শক, এই গল্পের দ্বিতীয় পর্ব জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় পর্ব কী হবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হবে। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং দ্বিতীয় পর্বে কী হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক করতে হবে। বরাবর মতো কন্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।